हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब स्टोकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ এবং ব্রেকিং নিউজ আপডেট সেটা হচ্ছে রোপা 2019 মামলার শুনানি আজকে কলকাতা হাইকোর্টে ছিল এবং যেখানে ডিএ এবং এইচআরের বৈষম্য দূর করতে হাইকোর্টে নতুন এই মামলা দায়ের করা হয়েছিল। তো এর আগে আমি ভিডিও দিয়েছিলাম আপনাদের সামনে, যেখানে মামলা সম্পূর্ণ তথ্যটা দিয়েছিলাম যে কত নম্বর সিরিয়ালে ছিল মামলার শুনানি, পরবর্তী শুনানির জন্যই বা কী বলা হয়েছে বিচারপতির তরফ থেকে, রাজ্য সরকারের স্ট্যান্ড কী রয়েছে, এই সমস্ত তথ্যগুলো দিয়েছিলাম। তো এখানে আমরা মামলার সম্পূর্ণ যে ব্যাখ্যা, শুনানিতে কী কী উঠে এসছে বা আইনজীবী কেন এই মামলা করেছেন বা রোপা 2019-এর ক্ষেত্রে কী বলা হয়েছে, ডিএ গ্র্যান্ড ইন এড কর্মচারীদের জন্য কী বলা রয়েছে, তাছাড়া ভাতার বৈষম্য এবং বঙ্গভবন প্রসঙ্গে বা কী তথ্য উঠে আসছে, সম্পূর্ণ বিষয়গুলো আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কেউ স্কিপ না করে। আর যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ কেস, নিউজ, নোটিফিকেশান, আপডেট সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য অবশ্যই যে কোনো তথ্য সম্পূর্ণভাবে অথেন্টিকভাবে আপনাদের সামনে সবার আগে উপস্থাপন করা হয়। তো চলুন ভিডিওটার মধ্যে কি কি রয়েছে একদম ডিটেলস আলোচনা করা যাক। তো দেখুন, এর আগে আপনাদের সামনে একটা বিষয় তুলে ধরি যে আজকে অর্থাৎ কলকাতা হাইকোর্টে কোর্ট নাম্বার 4-এ ডিভিশন বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি হয়, যেখানে বিচারপতিদ্বয় ছিলেন অনারেবল জাস্টিস মধুশ্রী প্রসাদ এবং অনারেবল মিস্টার জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। আমরা যদি নিচে দিকে স্ক্রল করি তাহলে ডেলি কজ লিস্টেডে আমরা দেখতে পাবো যে এই যে মামলাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আজকে মামলা, অর্থাৎ 2 নম্বর সিরিয়ালে কিন্তু মামলাটি ছিল, যেখানে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স ভার্সাস ইউনিটি ফোরাম অ্যান্ড আদার্স মামলাটা ছিল। তো এই যে মামলা, এই মামলাতে অ্যাডভোকেট ছিলেন পিটিশনারের তরফ থেকে প্রবীর চ্যাটার্জি মহাশয় এবং অন্যদিকে রাজ্যের আইনজীবীও উপস্থিত ছিলেন। তো কী কী বিষয় উঠে এসছে একবার আপনার সামনে ডিটেলসভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। তো কেউ স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত সকলে কিন্তু একবার দেখবেন। তো দেখুন বিষয়টা কী বলা হচ্ছে যে রোপা 2019 সেই মামলা, যে ডিএ এবং এইচআরের বৈষম্য দূর করার জন্যই কিন্তু এই মামলাটা করা হয়েছিল ইউনিটি ফোরামের তরফ থেকে। তো আপনারা সকলে জানেন যে রাজ্য সরকারের যে ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা রাজ্যের সরকারি কর্মচারীদের যে দেওয়ার কথা, সেটা কিন্তু দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে মামলাটা চলছিল। তারপরে যদিও রায়দান করা হয় গত 5 ফেব্রুয়ারি, কিন্তু এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে কিছু কয়েকজন বা কিছু ক্ষেত্রে কর্মচারীদের যদিও বকেয়া ডিএ দেওয়া হয়েছে 25% হারে, কিন্তু সকলে পায়নি। এবং এটা নিয়ে আবারও একটা মামলা হয়েছে, যেটা 998 নম্বর যে গ্র্যান্ড ইন এড কর্মচারীদের যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল, সেখানে যে বৈষম্য, সেটা নিয়েও কিন্তু সুপ্রিম কোর্টে মামলা চলছে। এবং অপরদিকে এই যে রোপা 2019, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এর ভিত্তিতে অনেক কিছু নির্ভর করছে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের তাদের বকেয়া ডিএ প্রাপ্যতা নিয়ে। তো কী বলা হচ্ছে না, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের সংশোধিত বেতন কাঠামো বা রোপা 2019 নিয়ে আইনি লড়াই এখন এক চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কলকাতা হাইকোর্টের শ্রী দেবপ্রসাদ হালদারের দায়ের করা এই মামলার দিকে এখন তাকিয়ে আছেন রাজ্যের কয়েক লক্ষ কর্মচারী। আদালতের একটি নির্দেশের ওপর নির্ভর করছে তাদের দীর্ঘদিনের দাবি এবং আর্থিক পাওনা নিয়ে। তো আপনারা জানেন যে রোপা 2019-এ যে রুলস রেগুলেশন, সেটা কিন্তু এখনও পর্যন্ত রাজ্য সরকার অনেক ক্ষেত্রে কিন্তু বঞ্চিত রেখে দিয়েছে রাজ্যের কর্মচারীদের তাদের বকেয়া ডিএ এবং অন্যান্য যে সমস্ত সুযোগ সুবিধাগুলো পাওয়া দরকার সেক্ষেত্রে। তো আদালতের বর্তমান চিত্র এবং পরবর্তী শুনানির ক্ষেত্রে একবার বিষয়টা আপনাদের সামনে তুলে ধরি, তারপর কি কি মামলার মধ্যে রাখা হয়েছে সেগুলো আপনার সামনে এক এক করে তুলে ধরার চেষ্টা করবে ভিডিওর মধ্যে। তো বিচারপতি মধুমতি মিত্র এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানির জন্য তালিকাভুক্ত ছিল। কজ লিস্টের 2 নম্বর থাকার কারণে মনে করা হয়েছিল আজ বড় কোনো মোড় আসবে, তবে শেষ পর্যন্ত শুনানি সম্পন্ন করা সম্ভব হয়নি। এটা কিন্তু প্রথমত আপনাদের বলে রাখি। এখানে বলা হচ্ছে যে রাজ্য সরকারের পক্ষের আইনজীবী এদিন ব্যক্তিগত কিছু সমস্যার কথা জানিয়ে আদালতের কাছে কিছুটা সময় চেয়ে নেন, অর্থাৎ আবারও তারিখ বিষয়টা উঠে আসছে। মামলাটির গুরুত্ব বিবেচনা করে বিচারপতিরা তার আবেদন মঞ্জুর করেছেন। ফলে এখন সবার নজর আগামী যে সোমবার অর্থাৎ 27 তারিখে যে এই যে মামলাটা রোপা 2019 নিয়ে যে মামলা, সে মামলা কিন্তু দিন ধার্য হয়েছে এবং সেদিনেই কিন্তু পরবর্তী শুনানিটা হবে। এবার আসি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যে মামলাটা কেন করা হয়েছে এবং রোপা 2019 নিয়ে কেন এত ক্ষোভ। তো রাজ্য সরকারি কর্মচারীরা এই নতুন বেতন বিধির যে বেশ
কিছু ধারায় মৌলিক ত্রুটি কিন্তু দেখতে পেয়েছেন বা দেখেছেন। তাদের প্রধান অভিযোগ হলো যে এই যে নতুন যে রোপা 2019, এই রোপা 2019-এর মধ্যে দেখা গিয়েছে যে মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে কোনো স্পষ্ট নীতি বা উল্লেখ রাখা হয়নি, এবং এগুলোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনাদের কাছে বিষয়। কারণ রাজ্য সরকার যদি এই যে বিভিন্ন রুলস রেগুলেশন যে রোপা 2009 বা রোপা 2019, এই বিষয়গুলোতে যদি তারা রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ, এইচআরএ, এই সমস্ত বিষয়গুলো যদি সঠিকভাবে না উল্লেখিত করে রাখেন, তাহলে পরবর্তী ক্ষেত্রেও কিন্তু এগুলো নিয়ে সমস্যা তৈরি হতে পারে, যেটা এই মুহূর্তে এআইসিপিআই নিয়ে যে একটা মতবিরোধ দেখা দিয়েছিল সুপ্রিম কোর্টে। তো কর্মীদের মতে এটি তাদের আর্থিক নিরাপত্তার একটা পরিপন্থী। পাশাপাশি বাড়ি ভাড়া ভাতা অর্থাৎ যেটা এইচআরএ বলা হয়, 15% থেকে কমিয়ে 12% করার সিদ্ধান্তটিও কিন্তু বড় একটা ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ যেখানে রাজ্যের সরকারি কর্মচারীদের 15% হারে কিন্তু এইচআরএ পাওয়ার কথা, সেখানে কিন্তু 12% দেওয়া হচ্ছে এই মুহূর্তে। এর উপর রয়েছে বকেয়া বেতনেরও কিন্তু দাবি। পে কমিশনের সুপারিশ মেনে প্রায় 48 মাসের যে বর্ধিত বেতন বা এরিয়ার এখনও কিন্তু মেটায়নি রাজ্য সরকার, যা মামলাকারীদের অন্যতম একটা প্রধান হাতিয়ার হিসেবেও রয়েছে এই রোপা 2019-এর মধ্যে। নেক্সট তারপরে বলা হচ্ছে ভাতার বৈষম্য এবং বঙ্গভবন প্রসঙ্গে একটা বিষয় উঠে আসে, যেটা নিয়ে আইনজীবী বলেছেন বা উল্লেখ করেছেন এই মামলার মধ্য দিয়ে। তো মামলায় ভাতার ক্ষেত্রে চরম বৈষম্যের অভিযোগও কিন্তু তোলা হয়েছে। উদাহরণ হিসেবে বলা হয়েছে যে একই রাজ্যের কর্মচারী হওয়া সত্ত্বেও বঙ্গভবন বা চেন্নাইয়ের কর্মরত কর্মীরা বেতন যে বর্তমানে, সেখানে 30% কিন্তু এইচআরএ পাচ্ছেন। এমনকি 2019 সাল পর্যন্ত তারা 164% হারে কিন্তু ডিও পেয়েছেন। অন্যদিকে রাজ্যের সাধারণ যারা কর্মচারী, তাদের ক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় সরকারের সঙ্গে যে ডিএর ফারাক, এখন সেটা কিন্তু একটা সত্যি পাহাড় প্রমাণ বলা চলে। প্রায় 42% কিন্তু এসে ঠেকেছে এই যে গ্যাপ বা মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে যে একটা গ্যাপ দেখা দিয়েছে। তো এই বিশাল বৈষম্য দূর করে সবার জন্য একটা সমান অধিকার নিশ্চিত করতেও কিন্তু এই আইনি লড়াই লড়ছেন ইউনিটি ফোরামের তরফ থেকে বিভিন্ন কর্মচারীরা। নেক্সট তারপর একটা বিষয় যেটা নিয়ে সত্যি খুবই একটা মানে উদ্বিগ্ন বা একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হয়েছে, যেটা হচ্ছে গ্র্যান্ট ইন এড কর্মচারীদের নিয়ে যে অবস্থান। অর্থাৎ আপনারা জানেন যে সুপ্রিম কোর্টও কিন্তু এটা নিয়ে মামলা চলছে, এবং এক্ষেত্রে রোপা 2019-এর ক্ষেত্রেও এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে। তো এই মামলাটি মূলত সরকারি কর্মচারীদের যে স্বার্থে হলেও এর আওতা কিন্তু বাড়ছে, কারণ গ্র্যান্ট ইন এড বা সরকারি সাহায্যপ্রাপ্ত কর্মীদেরও এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করার একটা তোড়জোড় চলছে। যদিও এই মুহূর্ত পর্যন্ত কোনোভাবেই এই যে রোপা 2019-এর যে মামলা, সেখানে কিন্তু গ্র্যান্ট ইন এড কর্মচারীদের নিয়ে কোনো কিছু বলা হয়নি বা জড়িত করা হয়নি। তবে বর্তমানে আদালতের অর্ডার শিটে সরাসরি তাদের নাম না থাকলেও মামলাকারীরা জানিয়েছেন খুব শীঘ্রই কিন্তু সাপ্লিমেন্টারি যখন অ্যাফিডেভিট জমা দেওয়া হবে, বিশেষ করে এই কর্মীদের জন্য কিন্তু সরকারের যে সাম্প্রতিক একটি সার্কুলারকে আইনি ঢাল হিসেবেও কিন্তু ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এটা কিন্তু আইনজীবীদের তরফ থেকে বলা হচ্ছে বা ইউনিটি ফোরামের তরফ থেকে যারা লড়ছেন এই মামলা, সেক্ষেত্রেও কিন্তু বলা হচ্ছে। তো কর্মীদের উপর এর সম্ভাব্য প্রভাব কী পড়তে পারে? তো বলা হচ্ছে না, যদি আদালত শেষ পর্যন্ত কর্মচারীদের পক্ষে রায় দেয়, তবে রাজ্য প্রশাসনের কাঠামোয় এক বিশাল কিন্তু পরিবর্তন আসবে। কারণ আমি আগেই বলেছিলাম যে এই মামলাটাও কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ মামলা, যেহেতু এই মুহূর্তে কলকাতা ডিভিশন বেঞ্চে মামলাটি চলছে, এবং এক্ষেত্রে অবশ্যই রাজ্য সরকারের যে কর্মচারীরা রয়েছেন তাদের ক্ষেত্রে যদি রায়দানটি আসে, তাহলে অবশ্যই রাজ্য সরকার এটা নিয়ে সুপ্রিম কোর্টে যাবে, এবং সুপ্রিম কোর্টে যদি মামলাটি গড়ায়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু রাজ্য সরকার একটা বড় ধাক্কা পেতে পারে। তো দীর্ঘদিনের বকেয়া এরিয়ার বাবদ মোটা অঙ্কের টাকা এককালীন পাওয়ার সম্ভাবনা তৈরি হবে এই মামলার মধ্য দিয়ে। এছাড়া বাড়ি ভাড়া ভাতা পুনরায় 15% ফিরলে প্রতি মাসে হাতে পাওয়া বেতনের পরিমাণও কিন্তু এক লাফে অনেকটা বেড়ে যাবে। মূলত স্বচ্ছ বেতন নীতি প্রতিষ্ঠাই হচ্ছে এই যে আন্দোলন বা এই যে আইনি জটিলতাগুলো, সেগুলোর মূল লক্ষ্য। তো শেষ মুহূর্তের আপডেট কি বলা হচ্ছে এখানে, সাম্প্রতিক ঘটনা বলছে যে পশ্চিমবঙ্গ সরকার 2026 সালের যে বাজেট, সে বাজেটে মহার্ঘ ভাতা বাড়িয়ে 22% করার একটা ঘোষণা দিয়েছে, তবে এটি কেন্দ্রীয় হারের চেয়ে অনেক কম। এদিকে সুপ্রিম কোর্ট সম্প্রতি নির্দেশ দিয়েছে যে 2008 সাল থেকে 2019 সালের মধ্যবর্তী সময়ের যে বকেয়া দিয়ে তার অন্তত 25% কিন্তু মিটিয়ে দিতে হবে। অর্থাৎ এভাবে একটাই বলা যায় যে এই যে 27 তারিখ যে রোপা 2019 নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হবে,
বা শুনানি হওয়ার কথা, সেখানে কিন্তু একটা নতুন মোড় কিন্তু নিতে পারে। এবং সেই মুহূর্তে দেখার বিষয় যে রাজ্য সরকার তরফ থেকে যিনি অ্যাডভোকেট রয়েছেন বা লয়ার রয়েছেন, তিনি কি বিষয়টি এখানে তুলে ধরেছেন। তো দেখুন, আপনার সামনে এই বিষয়টি বলে রাখি যে আজকে এই যে বিষয়টা সেটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন আজকে অর্থাৎ 20 এপ্রিল আজকে এই মামলার শুনানি ছিল কোর্ট নাম্বার 4-এ। এবং এখান থেকে রাজ্য সরকার যিনি আইনজীবী ছিলেন, তিনি কিন্তু কিছু কারণ দেখিয়ে মামলাটিকে আজকের জন্য শুনানি ঠিকভাবে রাখেনি। তবে পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আগামী 27 এপ্রিল। তো সেখানে দেখা যাবে যে মামলার ক্ষেত্রে কোন দিকে মোড় নিচ্ছে এবং রাজ্যের সরকারি কর্মচারীরা আদৌ তাদের যে রোপা 2019-এর যে রুলস রেগুলেশন এইচআরএ বা গ্র্যান্ড ইন এড কর্মীদের নিয়ে কিছু তথ্য আদৌ আইনজীবী তরফ থেকে কিছু বলা হবে কি হবে না, বা রাজ্য সরকারের তরফ থেকে যিনি আইনজীবী রয়েছেন তিনিই বা তার অবস্থান কোন স্ট্যান্ডে রাখছেন সেটাও কিন্তু বোঝা যাবে। তো পরবর্তী আপডেট এলে অবশ্যই আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তার জন্য বলবো সকলে কিন্তু চ্যানেলের সাথে যুক্ত থাকুন, ভিডিওটি লাইক শেয়ার অবশ্যই করবেন যাতে সকলে উপকৃত হয় ভিডিওটি দেখার সাথে সাথে। আর বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া থাকবে, সেখানে অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন। ওখান থেকেও যে কোনো ধরনের নিউজ, কেস আপডেট, নোটিফিকেশান সংক্রান্ত তথ্যের যে পিডিএফ ফাইলগুলো সেগুলো কিন্তু শেয়ার করা হয়ে থাকে। তো ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি সকলে উপকৃত হয়েছেন এই তথ্য পেয়ে। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।